একজন জমিদার যার জমিদারিত্ব শেষ হয়ে গেলেও সেই গ্রামের সুন্দরী নারীদেরকে তার বিছানায় নেওয়া বন্ধ হয়নি। সেই গ্রামেই ছিল একজন গরিব রাখাল। একদিন সেই গরিব রাখাল অনেক সুন্দর একটি মেয়েকে বিয়ে করে তার ঘরে নিয়ে আসে। এবার সেই সুন্দরী মেয়েকে এক রাত্র জমিদার তার বিছানায় নেওয়ার জন্য প্রত্যেকদিন সেই জমিদার মেয়েটির বাসায় যেতে থাকে। কিন্তু মেয়েটির স্বামী ছিল অনেক বোকা। তার কাছে মনে হতো যে জমিদার তার খবর নেওয়ার জন্য প্রত্যেকদিন এইভাবে তাদের বাসায় আসে। এই দিক দিয়ে সেই মেয়েটি একদিন রাতের বেলা তার শরীরের সমস্ত জামা কাপড় খুলে বিবস্ত্র হয়ে তার স্বামীর থেকেও দ্বিগুণ বয়সী একজন লোকের সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য বাসা থেকে বেরিয়ে যায়। কিন্তু কেন? এই দিক দিয়ে আবার জমিদারের একজন বিশ্বস্ত লোকও ওই মেয়েটিকে তার নিজের করে পেতে চায়। মেয়েটিও এটা বুঝতে পারার পর ওই লোকটিকে তার বাসায় আসার অনুমতি দেয়। এবার সুযোগ বুঝে লোকটি একা বাসায় মেয়েটির সঙ্গে কিছু করতেই নেয়। তখনই সেখানে মেয়েটির সেই বোকা স্বামী এসে উপস্থিত হয়। কিন্তু বোকা স্বামী এত রাতে নিজের ওয়াইফকে আরেকজন লোকের সঙ্গে দেখেও যেন তার কিছুই মনে হয় না, বরঞ্চ সেই লোকটির সমস্ত কথা সে অকপটে বিশ্বাস করে নেয়। এতটা বোকাও কি মানুষ হতে পারে? তবে কি এইভাবেই এই সমস্ত ঘটনা চলতে থাকে? মেয়েটির স্বামী কি আসলেই এতটা বোকা, নাকি সেই সবকিছু জেনেও কোনো একটা নোংরা প্রথা বা লোভের কারণে চুপ করে সব সহ্য করছে? শেষমেশ এই মেয়েটির পরিণতি কি হয়? শেষমেশ কি এই মেয়েটিকে জমিদার তার বিছানায় নিতে পারে? আর জমিদারের বিশ্বস্ত লোকটি বা কেন জমিদারের সঙ্গে এত বড় বেইমানি করলো? এবং এত কিছু ঘটে যাওয়ার পরও মেয়েটি কি তার স্বামীর সঙ্গেই থেকে যায়? এই সব প্রশ্নের জবাব আমরা মুভির শেষেই জানতে পারবো। হ্যালো ভিউয়ার্স, মুভিগ্যাজমে আপনাদের সবাইকে আরো একবার জানাই স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। 2020 সালে রিলিজ প্রাপ্ত এই দারুণ মুভিটির নাম কাঞ্চলি। তবে চলুন বরাবরের মতো এইবারও একটি দারুণ মুভির এক্সপ্লেনেশন শুনে আসি। মুভির শুরুতেই আমরা জয়শ্বরী নামে একটি গ্রাম দেখতে পাই। এই গ্রামের একমাত্র জমিদার বা রাজা হচ্ছেন এই ধুষান্ত কুমার। কিন্তু গ্রামের সবাই তাকে ডাকে অন্নদাতা বলে। তার নাম অন্নদাতা হলেও তার নিজের কাছেই এখন অন্ন নেই। জমিদারি আছে ঠিকই, সেটাও শুধু নামেই। টাকা পয়সা, জায়গা জমি এগুলো কিছুই এখন আর নেই। শুধু থাকার মধ্যে এই বাড়িটুকুই আছে। তো আমরা দেখতে পাই জমিদার বাহিরে বের হবে, তাই গেটের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। জমিদার গাড়িতে ওঠা মাত্রই দুজন চাকর পিছন থেকে এসে তার গাড়িটাকে ধাক্কা মেরে বাসার বাইরে বের করিয়ে দিচ্ছে। কারণ তার বাসার সামনে অনেক বড় একটা ঢাল আছে। যদি ওই ঢাল দিয়ে গাড়িটা নামে তাহলে স্টার্ট দেওয়া ছাড়াই অনেকখানি এগিয়ে যাবে। এতে করে বেশ অনেকখানি তেল বেঁচে যাবে। আর এটা স্বয়ং জমিদারের নির্দেশ। তাহলে এবার বুঝুন তো সে কতটা গরিব আর কিপটে। পরের সিনে আমরা কৃষ্ণাকে দেখতে পাই। আজকে ওর বিয়ে হচ্ছে। গ্রামের সবাই জানে যে কৃষ্ণা যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই মেয়ে নাকি অনেক সুন্দর। এরকম সুন্দর মেয়ে নাকি এই গ্রামে আর একটাও নেই। পরের সিনে আমরা কৃষ্ণাকে ওর নতুন বউয়ের সঙ্গে বাসর ঘরে দেখতে পাই। ওর নতুন বউয়ের নাম হচ্ছে কাজরি। তো কৃষ্ণা কাজরির সঙ্গে বাসর ঘরে বসে অনেক কথা বলছে। কৃষ্ণার কাছে বিশ্বাসই হচ্ছিল না যে সে এত সুন্দর একটি মেয়েকে বিয়ে করে তার ঘরে নিয়ে এসেছে। তো সেই দিন রাতে কৃষ্ণা এবং কাজরি ওরা দুজন অনেক সুন্দর রোমান্টিক একটি বাসর রাত কাটায়। পরের দিন আমরা জমিদারকে দেখতে পাই। জমিদার একটি মেয়ের সঙ্গে রাত কাটাচ্ছিল। তো আমরা দেখতে পাই জমিদার হঠাৎ করে বিছানা থেকে উঠে বসে। আর যেই মেয়ের সঙ্গে সে রাত কাটাচ্ছিল সেই মেয়েকে সে কাজরির বিষয়ে জিজ্ঞেস করে। জমিদার বলে, আচ্ছা শুনেছি কৃষ্ণা নাকি অনেক সুন্দর একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, এটা কি সত্যি? মেয়েটিও তখন উত্তরে কাজরির শরীরের সৌন্দর্যের বিষয়ে অনেক সুন্দরভাবে জমিদারকে বর্ণনা দিতে থাকে, যে কাজরির রূপ আর দেহ কতটা সুন্দর। এই সবকিছু জমিদার জানার পর সে অত্যন্ত পাগল হয়ে যায় কাজরিকে এক নজর দেখার জন্য। সহজ ভাষায় বলতে গেলে তাকে এক রাত্র পাওয়ার জন্য। পরের সিনে আমরা দেখতে পাই জমিদার তার একজন বিশ্বস্ত অনুচর বা চাকরকে ডেকে পাঠিয়েছে। ওর নাম হচ্ছে কানাই। এই কানাইয়ের কাজই হচ্ছে গ্রামের কোথাও কোনো সুন্দরী মেয়ের খোঁজ পেলে সেটা অতি দ্রুত জমিদারের কানে পৌঁছে দেয়া। তো আমরা দেখতে পাই কানাই জমিদারের কাছে এসে বসতেই জমিদার কাজরির বিষয়ে ওর কাছে জানতে চায় আর বলে, তুমি কি ওকে দেখেছো? ও কি সত্যি এত সুন্দর? তখন কানাইও জমিদারকে বলে, জি মালিক, আমিও দেখেছি, ও সত্যি অনেক সুন্দর। ওর রূপের যতই প্রশংসা করব ততই কম হয়ে যাবে। এবার কানাইয়ের মুখ থেকে জমিদার এই কথা শুনে তার সহ্য হচ্ছিল না। জমিদার কানাইকে বলে, কানাই যেইভাবেই হোক আমার বিছানায় এক রাত্রের জন্য আমি ওকে চাই। কানাই তখন বলে, মালিক আমি জানি, কিন্তু আপনিও এটা জেনে রাখুন এই কাজরি মেয়েটা আর 10টা মেয়ের মতো না। ওকে বশ করতে গেলে বেশ কিছুদিন সময় লাগবে।
এখান থেকে সিন কাট হয়। আমরা কানাইয়ের বাসা দেখতে পাই। এই বাসায় কানাই একাই থাকে, কিন্তু ওর বাসায় একটি খাঁচার ভেতরে ও একটি মাটি দিয়ে বানানো ময়না পাখি রেখে দিয়েছে। এই ময়না পাখিটার সঙ্গেই ও সারাদিন কথা বলে। যত ঘটনা ঘটে সেই সবকিছু ওই ময়না পাখিকে এসে শেয়ার করে, এবং সেই মাটির তৈরি ময়নাটিও কানাইয়ের সঙ্গে কথা বলে, যদিও বা এটা কানাইয়ের একটা ইমাজিনেশন মাত্র। তো এই ময়না পাখিটাকে কানাই পার্টনার বলে ডাকে। তো এই ময়না পাখিটা কানাইকে জিজ্ঞেস করে, কি ব্যাপার পার্টনার, তোমাকে আজকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কানাই তখন বলে, আর বলিস না রে, যতদিন পর্যন্ত ওই মেয়েটিকে জমিদারের বিছানায় না নিয়ে যাব অতদিন আমার ঘুম আসবে না। আর এই মেয়েটিও ভাই এত ভালো আবার মেয়ে হয় নাকি? গ্রামের কত মেয়েকে জমিদারের বিছানায় পাঠিয়েছি, কিন্তু এই মেয়েটিকে বশ করার কিছুতেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। এই কথা বলতে বলতে কানাই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে কানাই কাজরির শ্বশুর বাড়ি যায় এবং সেখানে কাজরির হাজবেন্ড আর তার মাকে বলে জমিদার কৃষ্ণার জন্য শহরে অনেক ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিতে যাচ্ছে। এই কথা শুনে কৃষ্ণা আর ওর মা তো অনেক খুশি হয়ে যায়। কৃষ্ণা তখন ওর মাকে কানাইয়ের জন্য খাবার নিয়ে আসতে বলে। কানাই তখন বলে, আরে না না, তোমার মা কেন কষ্ট করবে, তোমার নতুন ওয়াইফকেই বলো না নিয়ে আসার জন্য। কানাইয়ের কথা মতো কৃষ্ণা ও নতুন ওয়াইফকেই বলে কানাইয়ের জন্য নাস্তা নিয়ে আসতে। কাজরি তখন নাস্তা নিয়ে কানাইয়ের সামনে এসে উপুর হয়ে ওর দিকে নাস্তার প্লেটটি বাড়িয়ে দেয়। আমরা তখন লক্ষ্য করি কানাই অনেক নোংরা ভাবে কাজরিকে দেখছে। সেদিনের মতো নাস্তা খেয়ে কানাই সেখান থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই কানাই ওর কিছু বিশ্বস্ত মহিলার সঙ্গে দেখা করতে এসেছে এবং ওদেরকে কাজরির বিষয়ে সমস্ত ইনফরমেশন বের করতে বলছে, যে ওর কারো সঙ্গে কোনো পরকীয়া আছে নাকি, মেয়েটি আসলে কেমন, এই সব কিছু আর কি। তো কানাইয়ের কথা মতন মহিলাগুলো কাজরির সঙ্গে দেখা করতে যায় এবং ওকে অনেক ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথা বলে ওর কাছ থেকে জানতে চায় যে ওর কোনো বয়ফ্রেন্ড আছে নাকি। কিন্তু উত্তরে তখন ওরা যেটা জানতে পারে সেটা জেনে ওরা বেশ অবাক হয়ে যায়। ওরা সবাই ফিরে এসে কানাইকে বলে, এই মেয়েটা তো একদমই অন্যরকম একটা মেয়ে। এক কথায় আমরা যাদেরকে সহজ সরল সোজা সাপটা বলি, ওর বয়ফ্রেন্ড থাকা তো দূরের কথা, ও নাকি শুধু ওর হাজবেন্ড ছাড়া অন্য পুরুষের দিকে তাকানোকেও পাপ মনে করে। তখন কানাই বলে, দেখো তোমরা তো জানো জমিদার ওকে পছন্দ করে ফেলেছে। তোমাদের সবাইকে যেরকম জমিদার তার বিছানায় নিয়ে গিয়েছিল, ওকেও তেমনি করে তার বিছানায় নিয়ে যেতে চায়। তাই যেইভাবেই হোক তোমরা ওকে কনভিন্স করার চেষ্টা করো। পরের দিন আবারও কাজরির সঙ্গে ওরা কথা বলতে যায় এবং সরাসরি ওকে জমিদারের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে। এতে নাকি কাজরির অনেক লাভ হবে। আর তাছাড়া তোমার এত ভয়ের কি আছে, আমরা সবাই তো জমিদারের বিছানায় গিয়েছি এবং তার সঙ্গে রাত কাটিয়েছি। কিন্তু এই সমস্ত নোংরা কথা শোনার পর কাজরি ভীষণ ভাবে রেগে যায় এবং ওদেরকে অনেক অপমান করে সেখান থেকে চলে আসে। এই সব কথা আবারও মহিলারা এসে কানাইকে জানিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই এবার কানাই জমিদারকে নিয়ে সরাসরি কৃষ্ণাদের বাসায় এসে উপস্থিত হয়েছে। আসলে জমিদারের আর সহ্য হচ্ছিল না যে কাজরির রূপ যৌবন কেমন, এটা দেখার জন্যই সে আজকে কৃষ্ণাদের বাসায় এসে উপস্থিত হয়েছে। তো কানাই কৃষ্ণাকে ডাকতে থাকে আর ওই সুযোগে আমরা দেখতে পাই জমিদার কাজরিকে দেখে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কানাই তখন কৃষ্ণাকে বলে, কৃষ্ণা, অন্নদাতা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে তার মহলে চাকরি দিবে। আর এই কথা শুনে কৃষ্ণা তো জমিদারের পায়ের উপর উপুর হয়ে পড়ে যায়। আর এই সবকিছু দূর থেকে দেখছিল কাজরি। তো জমিদার তখন কৃষ্ণাকে বলে, শুনলাম তুই নাকি অনেক সুন্দর দুটি গাভী গরু নিয়ে এসেছিস, তো ওগুলোর দুধ খাওয়াবি কবে? আর শোন, এখন থেকে তুই কোনো টেনশন নিবি না, তোর যা দরকার আমাকে এসে বলবি। এই কথা বলে জমিদার সেখান থেকে চলে যায়। এরপর তার মহলে ফিরে গিয়ে জমিদার কানাইকে বলে, কানাই তুই ঠিক বলেছিস, আসলেও মানুষ নয়, যেন স্বর্গের পরী। ওকে যদি আমি ভোগ না করতে পারি তাহলে আমি আমার পূর্বপুরুষকে কিভাবে মুখ দেখাবো? যেভাবেই হোক ওকে আমি চাই। পরের দিন আবারও কানাই আর জমিদার কৃষ্ণাদের বাসায় যায়, কিন্তু আজকে কৃষ্ণা বাসায় ছিল না, কারণ কৃষ্ণাকে আগেই জমিদার কাজের একটি বাহানা দেখিয়ে পাশের গ্রামে পাঠিয়ে দিয়েছে, যাতে করে জমিদার কাজরির সঙ্গে কথা বলতে পারে। তো জমিদার কাজরির সামনে গিয়ে ওকে অনেক ইঙ্গিতপূর্ণ এবং নোংরা নোংরা কথা বলতে থাকে, যেগুলো শুনে কাজরির মনে হতে থাকে যে জমিদারের আসলে মতলব ভালো না, তাইও জমিদারের কথার তেমন কোনো উত্তর দিচ্ছিল না। রাতের বেলা কাজরি যখন কৃষ্ণার সঙ্গে বিছানায় শুয়েছিল তখন ওর কিছুতেই ঘুম আসছিল না। বারবার দুপুরের সেই নোংরা ঘটনাগুলো মনে পড়ছিল আর ওর অনেক ভয় লাগছিল। তখন কাজরি কৃষ্ণাকে বলে, আচ্ছা কৃষ্ণা, তুমি তো আমাকে অনেক ভালোবাসো তাই না? আচ্ছা, যদি তোমার ভালোবাসার মানুষটিকে কেউ জোর করে তোমার কাছ থেকে নিয়ে যেতে চায় তাহলে তুমি কি করবে? কৃষ্ণা তখন বলে, আমার কাছ থেকে কখনো কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না। আচ্ছা, তুমি হঠাৎ করে এরকম কথা কেন বলছো? কি কিছু হয়েছে? আমাকে বলো তো। তখন কাজরি বলতে শুরু করে দুপুরবেলা সেই ঘটনাগুলো। এবার সব ঘটনা শোনার পর কৃষ্ণা প্রচন্ড রেগে যায় আর
তখনই জমিদারকে মেরে ফেলার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে। কিন্তু গেটের বাইরে যাওয়ার আগেই ও দেখতে পায় জমিদার একটা বন্দুক নিয়ে এসে ওর দিকে তাক করে দাঁড়িয়েছে এবং কানাইয়ের কথায় জমিদার কৃষ্ণার বুকে গুলি চালিয়ে দেয় আর কৃষ্ণা মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পাই আচমকা কাজরির ঘুম ভেঙে যায় আর ও লাফ দিয়ে উঠে দেখে ও এতক্ষণ স্বপ্ন দেখছিল। পাশে তাকিয়ে দেখে কৃষ্ণা আরাম করে ঘুমিয়ে আছে। পরের দিন সকালে কৃষ্ণা বাসা থেকে বেরিয়ে গেলে জমিদার আর কানাই আবারও কাজরির সঙ্গে দেখা করতে আসে। আর এবার ফাইনালি জমিদার কাজরির সামনে গিয়ে বলে, দেখ কাজরি, সত্যি কথা বলতে আমি তো রূপ দেখে পাগল হয়ে গিয়েছি, আমি তোকে এক রাত্রের জন্য চাই। আর এই কথা বলে জমিদার যেই না কাজরির গায়ে স্পর্শ করে তখনই কাজরি ঘুরে গিয়ে জমিদারকে একটা ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আর জমিদার মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই চিৎকার করে বলে, ও মাগো মেরা কোমর টুট গেয়া, এটা বলে চিৎকার করতে থাকে। কানাই তখন দেয়ালের আড়াল থেকে এই সবকিছু দেখছিল আর একটা সময় গরুর কাছে এই সবকিছু বিচার দিয়ে এরপর দৌড়ে এসে জমিদারকে মাটি থেকে তুলে। এবার জমিদার তো ভীষণ রেগে গিয়ে ফুঁসতে থাকে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায় যে এই কথা যদি গ্রামের কেউ জানতে পারে যে একটা সাধারণ মেয়ে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে, তাহলে তার আর কোনো মান সম্মানই এই গ্রামে থাকবে না। তাই কানাইকে জমিদার বলে কাজরিকে গিয়ে বলতে যে আজকের এই ঘটনা যেন সে কাউকে না বলে। এখন কানাই যখন কাজরির সামনে গিয়ে ওকে বোঝাতে নেয় তখনই কাজরি কানাইকে মারার জন্য তেড়ে আসে। তখন কানাই বলে, শোনো শোনো, আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি এই বদলোকটাকে শায়েস্তা করার জন্য। আর কাজরি, তুমি প্লিজ আজকের এই ঘটনাটা কাউকে বলো না। এই কথা বলে জমিদার আর কানাই সেই দিনের মতো সেখান থেকে চলে যায়। কিন্তু ওই দিন কাজরি বুঝতে পারে যে সে কানাইকে যতটা খারাপ ভেবেছিল আসলে কানাই ততটা খারাপ না। সেদিন কাজরির দিনটা অনেক আনন্দে কাটে, কারণ জীবনের প্রথম সে এত বড় একটা সাহসী পদক্ষেপ নিয়েছে। বিকেলবেলা কৃষ্ণা যখন বাসায় ফিরে আসে তখন অনেক আনন্দ আর উৎসাহ নিয়ে এই সমস্ত ঘটনা কাজরি কানাইকে খুলে বলে। কাজরি ভেবেছিল তার ভালোবাসার মানুষটি হয়তো এটা শুনে ওকে অনেক বাহবা দিবে আর ওর ওয়াইফের সঙ্গে জমিদার এরকম নোংরা কাজ করেছে এর জন্য ও জমিদারকে গিয়ে ধরবে। কিন্তু এগুলো কিছুই হয় না, হয় এটার উল্টোটা। কৃষ্ণা কাজরিকে ধমক দিয়ে বলে, এটা তুমি কি করেছো? জমিদারের গায়ে হাত তুলেছো তুমি? সে তো জমিদার, সে মেয়েদের সঙ্গে এইরকমটাই করবে, তাই বলে তুমি তার গায়ে হাত তুলবে? আমরা তাদের থেকে অনেক গরিব, তারা চাইলে আমাদেরকে এক্ষুনি এই গ্রাম ছাড়া করতে পারে। আর কাজটি তুমি বুঝছো না কেন? জলে থেকে কুমিরের সঙ্গে মারামারি করে পারা যায় না। সে তোমার গায়ে হাত দিয়েছে, তুমি চুপ করে থাকতে, সেখান থেকে চলে আসতে। আর তাছাড়া কাজরি, তুমি আসলেই অনেক সুন্দর, তুমি এতটাই সুন্দর যে তোমাকে দেখে পাথরও পানি হয়ে যাবে। আসলে কাজরি, তোমার উচিত না এইভাবে বাইরে বের হয়ে কাজ করা। এবার কৃষ্ণার মুখে এইরকম কথা শুনে কাজরির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও অবাক হয়ে যায়, যাকে নিয়ে ও এতদিন গর্ব করত, এত ভালোবাসতো, সেই মানুষটা আজকে ওকে এগুলো বলছে। কাজরি তখন চুপ করে বসে কান্না করতে থাকে, অনেক কষ্ট পায়ও। রাতের বেলা কাজরির সঙ্গে কৃষ্ণা রোম্যান্স করছিল, তখন কাজরির কাছে মনে হচ্ছিল যে ওর উপরে কোনো একটা পুতুল শুয়ে আছে, কারণ একজন পুতুল ছাড়া নিজের ওয়াইফকে অন্য পুরুষের স্পর্শ সহ্য করে চুপ থাকতে বলা কখনো একজন মানুষের কাম্য নয়। ওই দিক দিয়ে আমরা দেখতে পাই জমিদার এখনো কাজরির জন্য অপেক্ষা করছে, কিন্তু সেই দিনে সেই সাহসী কাজরিকে দেখার পর থেকে জমিদারের আর সাহস হয় না ওর কাছে যাওয়ার। তাই কানাইকে ডেকে জমিদার কাজরির কথা জিজ্ঞেস করে। রাতের বেলা কানাই ওর বাসায় ওই কাঠের পাখিটির সঙ্গে কাজরিকে নিয়ে কথা বলছে, আর ওদের কথোপকথন শুনে আমরা এটা বুঝতে পারি যে আস্তে আস্তে কানাই নিজেই কাজরির উপর দুর্বল হয়ে পড়ছে। পরদিন সকালবেলা কানাইয়ের বাসায় একজন লোক এসে বলে যে কাজরিদের গরুর ডেলিভারি হবে। যেহেতু কানাই এই গ্রামের একমাত্র মোটামুটি পড়াশোনা জানা একজন লোক, তাই সে কম বেশি গরুর কিভাবে ডেলিভারি করতে হয় সেটা জানতো। আর তাই গ্রামের সবাই গরুর ডেলিভারি হওয়ার আগে কানাইকে ডেকে নিয়ে যেত। তো কানাই তখন ঘুমাচ্ছিল, সে কিছুতেই যেতে চাচ্ছিল না। কিন্তু তখন ওর পার্টনার ওকে বলে, আরে যা, এই সুযোগ, কাজরিকে এই সুযোগে পটাতে পারবি। এবার এই কথা শুনে সঙ্গে সঙ্গে কানাই কাজরিদের বাসায় চলে যায় এবং গরুর ডেলিভারি করে দেয়। গরুর ডেলিভারি করার পর এবার কানাই কাজরির সামনে গিয়ে ওর সঙ্গে আস্তে আস্তে কথা বলতে শুরু করে এবং একরকম ওকে পটাতে শুরু করে। এবার কাজরি যখন এটা বুঝতে পারে তখনও কানাইকে বলে, পরশু রাতে এখানে এসে আমার সঙ্গে দেখা করো। এবার এই কথা শুনে কানাইয়ের তো বিশ্বাসই হচ্ছিল না যে কাজরি ওকে এই কথা বলেছে। আসলে কাজরির মাথায় একটা বুদ্ধি এসেছে, ও চেয়েছে কানাইকে দিয়ে ওর হাজবেন্ডকে জেলাস ফিল করাবে, তাই ওকে রাতের বেলা আসতে বলেছে।
তো আমরা দেখতে পাই রাতের বেলা অনেক সুন্দরভাবে সেজে গুজে কানাই কাজরির সঙ্গে দেখা করতে যায়। ওই দিক দিয়ে কাজরি যেখানে কানাইকে আসতে বলেছিল সেখানেই সে তার হাজবেন্ডকেও আসতে বলেছে। তো আমরা দেখতে পাই কানাই যখন কাজরির সঙ্গে দেখা করতে যায় ঠিক ওই মুহূর্তে কৃষ্ণাও সেখানে চলে আসে আর সঙ্গে সঙ্গে কানাই লুকিয়ে পড়ে। কিন্তু আবার কাজরি নিজেই তার হাজবেন্ডকে কানাইয়ের উপস্থিতির কথা জানিয়ে দেয়। এবার কানাইকে কৃষ্ণা ধরার পর ওকে বলে, কি ব্যাপার, তোমার এত বড় সাহস, তুমি আমার বাসায় ডাকাতি করতে এসেছো? কানাই তখন বলে, আরে না, আমাকে জমিদার পাঠিয়েছে, তোমার বিরুদ্ধে কমপ্লেন আছে, তুমি নাকি গরুদের খাবারে ওষুধ মিলাও আর সেটা ওদেরকে খাওয়াও, এটা চেক করার জন্যই আমি এখানে লুকিয়ে বসে আছি। এবার এই কথা শুনে কৃষ্ণা অনেক ভয় পেয়ে যায় আর বলে, বিশ্বাস করো আমি এইরকম কিছু করি না। তো একরকম একটা মিথ্যা কথা বলে সেই দিন কানাই সেখান থেকে বেঁচে যায়। আর এটা দেখে কাজরির কাছে অনেক বিরক্ত লাগে, কারণ ও যেটা ভেবেছিল সেটা তো কিছুই হলো না। ওই দিক দিয়ে যতই দিন যায় ততই কানাই কাজরিকে নিয়ে অনেক রোমান্টিক স্বপ্ন দেখতে থাকে। পরের দিন আবারও কানাই কাজরির সঙ্গে দেখা করতে যায়। কানাই তো আর জানে না যে সেই দিন কাজরি নিজেই ওর হাজবেন্ডকে খবর দিয়েছিল। কানাই তখন বলে, সেই দিন তো তোমার হাজবেন্ড চলে এসেছিল, তাই আমাদের মাঝে কিছু হয়নি, আমরা আবার কবে দেখা করছি? এবার এই কথা শুনে কাজরি আবারও ওকে দেখা করতে বলে, কিন্তু এইবার একটি আম বাগানে দেখা করতে বলে। এবার সেখানেও কানাই কাজরির সঙ্গে দেখা করতে যায় আর সব সময়ের মতো সেখানেও কাজরি আগে থেকেই ওর হাজবেন্ডকে আসতে বলেছিল। আর এবারও কানাই কৃষ্ণার কাছে ধরা খেয়ে যায়, কিন্তু এবারও কাজরির হাজবেন্ড কিছুই বুঝতে পারে না এবং সেখান থেকেও কানাই কিছু একটা ভুংচুং বুঝিয়ে চলে যায়। এবার এটা দেখে কাজরির একটু বিরক্ত লাগে যে আরে বাবা, এটা আবার কেমন পুরুষ, সে কিছুতেই বুঝতে পারছে না যে একজন পুরুষ বারবার তার ওয়াইফকে ফলো করছে। যাই হোক, এইভাবে আরো কয়েকদিন কানাইকে কাজরি ওর সঙ্গে দেখা করতে বলে আর প্রত্যেকবারই কাজরি ওর হাজবেন্ডকে সেখানে নিয়ে আসে আর কানাইকে ধরিয়ে দেয়। আর প্রত্যেকবারই কানাই কিছু না কিছু বাহানা দেখিয়ে সেখান থেকে সুন্দরভাবে চলে যায়। এই দিক দিয়ে কাজরিকে পাওয়ার নেশা কানাইকে এতটাই পেয়ে বসেছে যে সে এখন অন্য মেয়েদের সঙ্গে রোম্যান্স করলেও ভুলবশত ওর মুখ থেকে কাজরির নাম বেরিয়ে যায়। আর এটা শোনার পর সেই মেয়েগুলো কানাইকে মারধর করে সেখান থেকে চলে যায়। এবার কাজরি আবারও কানাইকে রাতের বেলা ওদের বাসায় আসতে বলে আর বরাবরের মতো কানাই রাজি হয়ে যায়। রাতের বেলা কাজরিদের বাসায় যাওয়ার পর ওকে দেখার সঙ্গে সঙ্গে কানাই পিছন থেকে কাজরিকে জাপটে ধরে। কানাই যখন কাজরির সঙ্গে কিছু করতেই নিবে ঠিক তখনই কাজরি শব্দ করে ওর হাজবেন্ডকে জাগিয়ে দেয় আর কানাইকে কাজরি বলে, আমার হাজবেন্ড উঠে গেছে, তুমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ো। ওর কথা মতো বেচারা কানাই আবারও রান্নাঘরে গিয়ে লুকায়। তখন সেখানে কৃষ্ণা চলে আসলে কাজরি আবারও কানাইকে ওর হাজবেন্ডের কাছে ধরিয়ে দেয় আর বরাবরের মতো এবারও কানাই কোনো একটা বাহানা দেখিয়ে কৃষ্ণার হাত থেকে বেঁচে যায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু কানাই এখনো হাল ছাড়ে না, আরো বুঝতেও পারে না যে এই সবকিছু কাজরিই করাচ্ছে। তো পরদিন আবারও কাজরির সঙ্গে দেখা করতে যায় কানাই আর কাজরিকে দেখে বলে, আমি কিন্তু এখনো তোমাকে ছাড়িনি। তখন কাজরি বলে, ঠিক আছে, তোমাকে আমি লাস্ট একটা সুযোগ দিচ্ছি, তুমি যদি এটা করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে চলে যাব। আজকে রাতে তুমি আমাদের বাসায় আসবে, আমি সাদা একটি চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবো, তুমি ওই সাদা চাদরটা সরিয়ে আমার ঘুম ভাঙিও, তবেই আমি তোমার হাত ধরে চলে যাব। কানাই এইবারও রাজি হয়ে যায়। রাতের বেলা বেচারা কানাই মুখে একটা গোলাপ ফুল নিয়ে রোমিও সেজে আবারও এসে হাজির হয় কাজরির বাসায় এবং যখনই কানাই কাজরির গায়ের চাদরটা টান দেয় তখনই কাজরি উঠে বসে এবং সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করে। আসলে এটাই কাজরির শেষ চেষ্টা ছিল, যেটা দিয়ে ওর হাজবেন্ডকে বুঝাতে চেয়েছিল যে গ্রামের মানুষ তার সুন্দরী ওয়াইফকে পাওয়ার জন্য কতটা উন্মুখ হয়ে আছে, যে রাতের বেলা কারো কোনো পরোয়া না করে বারবার তার ওয়াইফকে এক নজর দেখতে চায়। কাজরি ভেবেছিল যদি এটা সে তার হাজবেন্ডকে বুঝাতে পারে তাহলেই হয়তো তার হাজবেন্ড কাজরিকে ভালোবাসবে, ওর কদর করবে। তো চিৎকার শোনার পর এবার কৃষ্ণার ঘুম ভেঙে যায়। কৃষ্ণা দেখে কাজরির পায়ের সামনে কানাই বসে আছে এবং কাজরির গায়ে চাদর ওর হাতে। কৃষ্ণা তখন কানাইকে একটু রাগ হয়ে বলে, কি ব্যাপার, তুমি এত রাতে এখানে কি করছো? কানাই তখন বলে, জমিদার বলেছে তোমাকে ভোরবেলা তার কাছে নিয়ে যেতে, তাই আমি এখন থেকেই এসে এখানে বসে আছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বোকা কৃষ্ণা এতটাই বোকা যে সে এবারও এই কথা বিশ্বাস করে ফেলে আর কানাইকে বলে, আরে ভাই, এখন তো অনেক রাত, তুমি এখন চলে যাও, আমার জন্য তোমার অপেক্ষা করতে হবে না, আমি সকালবেলা নিজেই চলে যাব। এবার এই কথা শুনে পাশ থেকে অবাক হয়ে কাজরি তাকিয়ে থাকে কৃষ্ণার দিকে। এটা কি আসলেই মানুষ? এতটা কেয়ারলেস একটা মানুষ কিভাবে হতে পারে? কানাই তাকে যেটা বললো সে সেটাই বিশ্বাস করে নিল। সে নিজে একবারও ভাবলো না যে বারবার এই লোকটা তার ওয়াইফের আশেপাশে কেন ঘুরে আর মাঝ
মাঝরাতে এই লোকটা তার ওয়াইফের খাটের সামনে কি করছে, আর তার ওয়াইফের গায়ের চাদর তার হাতেই বা কেন? তখন কাজরির কাছে মনে হয় তার মানে কৃষ্ণা তার ওয়াইফকে নিয়ে এক ফোঁটাও চিন্তা করে না। লোকটা কি সত্যি বলছে নাকি তার ওয়াইফের কোনো ক্ষতি করতে এসেছে, এগুলো কোনো কিছুই কৃষ্ণা একবারও ভাবে না। ও পুরো একটা পুতুলের মতো আচরণ করে এবং এই জমিদার আর এই কানাইকে ও পুরো ঈশ্বরের মতো মনে করে। ওরা যা বলে তাইও বিশ্বাস করে নেয়। তাহলে কাল যদি ওরা এসে বলে ওর ওয়াইফ দুশ্চরিত্রা, খারাপ, তাহলে তো কৃষ্ণা এটাও বিশ্বাস করে নিবে। অন্য দিক দিয়ে আমরা দেখতে পাই কানাই এবার বুঝতে পেরেছে যে আসলে এই সবকিছু কাজরির একটা প্ল্যান ছিল। এতদিনও যা করেছে এই সবকিছুই এই প্ল্যানের একটি অংশ ছিল। কানাই এটাও বুঝতে পারে যে এতদিন কৃষ্ণার কাছে আসলে কাজরিই ধরিয়ে দিত কানাইকে। এই সবকিছু বোঝার পর কানাই ভীষণ ভাবে কষ্ট পায় আর প্রচন্ড রাগ হয়। সেখান থেকে যাওয়ার সময় কানাই বারবার বলতে থাকে, চিটিং এভরি টাইম, নট গুড, নট গুড। আর এটা বলতে বলতে সেখান থেকে চলে যায়। সকালবেলা কাজরি যখন ঘুম থেকে উঠে তখনও দেখতে পায় ওর পায়ের সামনে একটি গোলাপ ফুল পড়ে আছে, যেটা গতকাল রাতে কানাই ওর জন্য নিয়ে এসেছিল। ফুলটি হাতে নিয়ে এবার কাজরি কৃষ্ণার দিকে তাকায়। এরপর মনে মনে বলতে থাকে, কৃষ্ণা ওকে বিয়ে করে এনেছে কতদিন, কিন্তু আজ পর্যন্ত কৃষ্ণা ওর জন্য কি করেছে? কানাইয়ের মতো এরকম রিস্ক নিয়েছে, নিজেকে বিপদে ফেলে কাজরিকে রক্ষা করেছে, কখনো ওর জন্য একটা ফুল নিয়ে এসেছে? বরং কাজরি যখন কোনো বিপদে পড়ে তখন উল্টো ওকেই দোষ দিয়েছে, আর নয়তো সেটা সহ্য করে চুপ থাকতে বলেছে। অথচ এই কানাই শুধুমাত্র ওর সঙ্গে দেখা করার জন্য কত রিস্ক নিয়েছে, বারবার নিজেকে বিপদে ফেলে এখানে এসেছে, কিন্তু একবারও বিরক্ত হয়নি। তাহলে কি আমি কোনো ভুল করছি? আমার কি তাহলে সত্যি কানাইয়ের সঙ্গে চলে যাওয়া উচিত? সেই দিন সারাটা দিন কাজরি কানাইয়ের কথাই ভাবতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই রাতের বেলা ঝুম বৃষ্টি হচ্ছিল, কিছুতেই কাজরির ঘুম আসছিল না। আমরা দেখতে পাই একটা সময় কাজরি একটা বড় সিদ্ধান্ত নিয়ে নেয়। সে বিছানা থেকে উঠে বসে এবং ওর শরীর থেকে সমস্ত গহনা খুলতে শুরু করে। এরপর একটা সময় ওর শরীর থেকে সমস্ত জামা কাপড় খুলে ফেলে। এরপর পুরো উলঙ্গ হয়ে কাজরি কৃষ্ণার বাসা থেকে বেরিয়ে যায় এবং কানাইয়ের বাসার দিকে যেতে থাকে। মূলত কাজরি চেয়েছিল এই বাসা থেকে চলে যাওয়ার আগে ও শরীর থেকে কৃষ্ণার দেওয়া সমস্ত জামা কাপড় গয়নাগাটি খুলে কৃষ্ণাকে দিয়ে যাবে, যাতে করে কৃষ্ণার কোনো বাধা ওর উপরে না থাকে। রাতের বেলা অন্ধকারে উলঙ্গ হয়ে হাঁটতে হাঁটতে ও একটা সময় কানাইয়ের বাসার সামনে গিয়ে দাঁড়ায়। আর যখনই দরজার কড়া নাড়তে নেয় ঠিক তখনই ও শুনতে পায় ঘরের ভিতরে কানাই একজন মেয়ের সঙ্গে রোম্যান্স করছে। আর ওই মেয়েকেও বলছে, আরে এতদিন শুধুই ওই মেয়েটার পিছনে ঘুরেছি, এই কাজরি মেয়েটা একটা ফালতু মেয়ে, এই মেয়েটা বারবার ওর হাজবেন্ডকে দিয়ে আমাকে অপমানিত করেছে, মার খাওয়াতে চেয়েছিল, আজকের পর থেকে আর ওর পিছনে ঘুরবো না, শুধু তোমাকেই ভালোবাসবো। দরজার বাইরে থেকে এইরকম কথা শুনে এবার কাজরির যেন বিশ্বাসই হচ্ছিল না। ও এখন কি করবে? এই অবস্থায় তো আবারও বাড়ি ফিরে যেতে পারবে না। ওর কাছে বারবার মনে হতে থাকে, কেন আমার সঙ্গে এইরকমটা হলো? আমি তো একটু ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু সেটাও আমাকে কেউ দিতে পারলো না। অবশেষে লজ্জায় ভয়ে কাজরির আর কিছুই করার থাকে না। অন্ধকারে হাঁটতে হাঁটতে ও একটি জঙ্গলের ভিতরে ঢুকে যায় আর একটা সময় ও আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেয়। বলে রাখা ভালো, কাজরির পেটে একটা সন্তানও ছিল। সেই সন্তানটাকে নিয়েই কাজরি নিজেকে শেষ করে দিয়েছিল। আসলে এখানে কার দোষ ছিল, কাজরির নাকি ওর হাজবেন্ডের নাকি কানাইয়ের, সেটা আমি আপনাদের উপরই ছেড়ে দিতে চাই। তবে আমি এতটুকু বলবো, প্রত্যেকটা মানুষেরই ভালোবাসা পাওয়ার অধিকার আছে, জীবন সঙ্গীর কাছ থেকে একটু সম্মান বা শ্রদ্ধা পাওয়ার অধিকার আছে। ঠিক তেমনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয় 100 বার ভাবা উচিত, যাতে করে পরবর্তীতে সেটা নিয়ে আর আফসোস না করতে হয়। কারণ সব সময় আমাদের এটা মনে রাখতে হবে যে সবাই ভালোবাসার যোগ্য না এবং সবাই ভালোবাসতে জানে না। সো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।